আজকে প্রথমবার আমি এত বড় একটা চীনা হাঁস রান্না করলাম এবং সেই সাথে আজকে ভূমিকম্পও দেখলাম। তো রান্না করার সময় ভূমিকম্পের মধ্যে কি করলাম সেই সবকিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে ফার্স্ট টাইম আমি চীনা হাঁস রান্না করব, তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা সবাই দেখছেন ভিডিওর শুরুতে আমি চীনা হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে তারপর একটা পাতিলে রেখে দিয়েছি। এরপরে রান্নার জন্য বাকি সব মশলাও আমি গুছিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর গরম মশলা রেডি করে নিয়েছি, সবকিছুই আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এখন আমি এই তো রান্না শুরু করে দিছি। প্রথমেই একটা পাতিলে আমি তেল গরম করে তারপর এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এরপর এর সাথে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপরে সবকিছু কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। তো এইখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে তারপর এখন আবারও ভেজে নিচ্ছি, কারণ আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে না ভাজলে এটার ব্যাড স্মেল থেকে যায়। তারপর ভালো করে ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সবগুলো গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং একটা সিক্রেট মশলা। সবকিছু এখানে আমি দিয়ে তারপর এইটাও ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এখনই মশলার কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এই মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তাই আমি সময় নিয়ে আস্তে আস্তে পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই দেখবেন যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। তো আমি তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চীনা হাঁসের মাংস। এখন এই মাংসটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। আমরা তো সবাই জানি যে হাঁসের মাংস একটু বেশি শক্ত হয়, তাই আমি এই হাঁসের মাংসটাই অল্প অল্প করে পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারিতে আমি সুন্দরভাবে তরকারিটা কষাই, যাতে কষানোর মধ্যে তরকারিটা 80% কুক হয়ে যায়। তো সেম ভাবে আমি হাঁসের মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব। আমার না নিত্য নতুন রান্না করতে ভালো লাগে, মানে নতুন নতুন রান্না আমার এমনিতেই করতে ভালো লাগে, কারণ রান্নাটা করাও হলো এবং শেখাও হলো। আর সবকিছুই কম বেশি শিখে রাখা ভালো, কারণ কখন কোনটা কাজে লেগে যায় সেটা তো বলা যায় না। যাই হোক, তারপর যখন মাংসটাও একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আলু, মানে আমাদের পরিমাণ মতো দিয়েছি আর। তো এখন আলু আর মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু এই মাংস কষানোর মধ্যেই অনেক পানি দিয়ে কষিয়েছি, মানে একটু একটু করে পানি দিয়েছি, ওইটা শুকানোর পরে আবার একটু করে পানি দিয়েছি। এভাবেই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর লাস্টে একটুখানি ঝোলের পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। যাই হোক, এখন আপনাদেরকে ভূমিকম্পের কাহিনীটা বলি। আমি রান্না করতেছিলাম, তো রান্নার মাঝখানটায় ভূমিকম্প শুরু হয়। প্রথম দিকে যদিও বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে, তারপর যখন বুঝতে পেরেছি তখন আমি তরকারিটা চুলায় রেখেই তাড়াতাড়ি করে বাহিরে চলে গিয়েছিলাম। ভূমিকম্প বন্ধ হওয়ার পরে তারপর আবারও এসে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এবং অনেক বেশি ঝালও হয়েছিল।